বিরল ইতিহাস গড়লেন নাহিদ ইসলাম, ঝুঁকির চেয়ে সম্ভাবনাই বেশি। এদিকে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি এবং বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলেছেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো, আনিসুল হক ৬ দিন এবং মামুন ৩ দিনের রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিরল ইতিহাস গড়লেন নাহিদ ইসলাম, ঝুঁকির চেয়ে সম্ভাবনাই বেশি। দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এখনো আত্মপ্রকাশ করেনি, নামও জানা যায়নি এমন একটি দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার মতো অভূতপূর্ণ ঘটনা ঘটিয়েছেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল। সেই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম, আর এ কারণে তিনি উপদেষ্টার পদ ছাড়লেন। ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলটির শীর্ষ পদগুলোর দায়িত্ব নিতে যাচ্ছেন। নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না। সদস্য সচিব সহ অন্যান্য পদগুলোতে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল বিভিন্ন পক্ষের মধ্যে। সমঝোতার ভিত্তিতে সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। নতুন দলের অন্যান্য শীর্ষ পদগুলোর নেতৃত্বে কারা আসবেন তাও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে দেশব্যাপী পরিচিত মুখ হয়ে ওঠেন। ওই আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব ২৫ ফেব্রুয়ারি এর উত্তর দিয়েছেন। চিঠিতে জাতিসংঘ লিখেছেন, ৪ ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই, যা ৭ ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বের সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই। অ্যান্তোনিও গুতেরেস লিখেছেন, বাংলাদেশ ও ওই অঞ্চলের উপর রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি সম্পর্কে আপনি যে উদ্বেগ প্রকাশ করেছেন আমিও তার সঙ্গে একমত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের কাজ অব্যাহত রাখবে জাতিসংঘ। মিয়ানমারের সংকট রাজনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে আঞ্চলিক সংস্থা, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন, আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত থাকবে। বিশেষ করে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি তৈরি করা হবে। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলেছেন প্রেস সচিব। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার নগরীর এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এই খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা বলা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই। বৈদেশিক বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে জানিয়ে শফিকুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো হবে। এই পোর্টের দক্ষতা না বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে না। রি-এক্সপার্ট করতে গেলে চট্টগ্রামের দক্ষতা আরও বাড়াতে হবে। এজন্য বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা চাই চট্টগ্রামের প্রতিটি পোর্টের উন্নয়ন করা হলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়বে। প্রেস সচিব আরও বলেন, এনার্জি সিস্টেম দক্ষ না হলে কেউ বিনিয়োগ করবে না। পাওয়ার সিস্টেমে ডাকাতির বন্দোবস্ত করা হচ্ছে, দেশে বিনিয়োগ দরকার, সেটা করা হয়নি। রেভিনিউ সিস্টেম করেছেন, তা ভালো ছিল না। হাতে টাকা নেই, যা তা খরচ করেছে বিগত সরকার। ৫৬০টি মডেল মসজিদে বেশি ব্যয় করা হয়েছে, যা আরও কম টাকায় করা যেত। এমনভাবে রেল লাইন টানা হয়েছে, সারাদিনে রেল চলে না। এটা জনগণের টাকার অপচয় ছাড়া আর কিছু না। আনিসুল হক ৬, মামুন ৩ দিনের রিমান্ডে।
যাত্রাবাড়ী থানার জিয়াদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার জিয়াদ হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা ৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম। আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে আনিসুল সহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর ২ হত্যা মামলায় আনিসুলের ৮ দিন ও মামুনের ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুলের ২ মামলায় ৬ দিন এবং মামুনের ১ মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।